আমি বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকারের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনি কি এগুলা চোখে দেখেন না? আপনি কি এগুলা দেখেন না? যেখানে সাংবাদিক ইলিয়াস মানে তার যে সিন্ডিকেট মানে হয়তোবা ভাগ টাক পায় নাই, এর জন্য হয়তোবা তিনি এই গোপন তথ্যটা ফাঁস করে দিছে। তাহলে বাংলাদেশের পুলিশ প্রশাসন তারা আসলে কি করতেছে? বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার তিনি আসলে কি করতেছে বলেন? এদিকে এবার ভারতীয় সেনা নিয়ে শেখ হাসিনার নতুন ষড়যন্ত্র বাংলাদেশে আসবে এবং সবকিছু দখলে নিবে। ডক্টর ইউনূস সমন্বয়ক, উপদেষ্টা ও শিক্ষার্থীদের প্রথমে ধরবে। সেনাপ্রধানও আতঙ্কে আছেন, কিভাবে তিনি আমাদের দেশটাকে রক্ষা করবেন। শেখ হাসিনা ফেরত আসবে, ভারতীয় সেনাবাহিনী নিয়ে ফেরত আসবে, দেখে রাখেন। আমার মনে হচ্ছে আখতারুজ্জামান ভাই গোপন কোনো তথ্য জানে, সরকারের উচিত হবে তার কাছ থেকে তথ্য সংগ্রহ করা যে সেনাবাহিনী ভারতের বাংলাদেশের শেখ হাসিনাকে নিয়ে কেন প্রবেশ করবে, কিভাবে করবে। যেদিন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর সাথে মিটিং এর কথা বলেছিল, ওই দিনে ইউনূসের মৃত্যু হয়েছে, ওই দিন ইউনূসের বিদায় ঘন্টা বেজে গেছে। এই যে স্বার্থান্বেষী কিছু মানুষ ষড়যন্ত্রকারী, তারা এখনো পর্যন্ত চাইছে যে যেভাবে হোক এই ইউনূস গভর্নমেন্ট বা এই যে একটা অবৈধ সরকার টিকে থাকুক, আর আমরাও একটু চরণামৃত পাই। শেখ হাসিনা আজ না হয় কাল না হয় ফিরবে। শত কোটি টাকার ধান্দা রে ভাই, ধান্দা। উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে একটা স্টেটাস দিয়েছেন সাংবাদিক ইলিয়াস। আপনি অবাক হয়ে যাবেন। এই জুলাই বিপ্লব চেতনা করতে করতে যদি সাংবাদিক ইলিয়াসের এই অভিযোগ সত্য হয়ে থাকে, তাহলে শত শত কোটি টাকা ধান্দা বাণিজ্য করছে এই কথিত উপদেষ্টারা, যাদের মোটিভ আসলে দল গঠন করে লুটপাট আর ধান্দাবাজি করা। কোনো গালিগালাজ করবে না, শি ইজ ভেরি রেসপেক্টেবল, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট তাকে যখনভাবে ম্যানিপুলেটেড বাই ইন্ডিয়ান প্রপাগান্ডা। এবং আমি বলছিলাম না যে বাংলাদেশ যতদিন আছে ইন্ডিয়ান ষড়যন্ত্র ততদিন বাংলাদেশের বিরুদ্ধে থাকবে, এবং বাংলাদেশের রাজনৈতিক দল, রাজনীতিবিদ যারা আছেন, বি কেয়ারফুল। অন্যদিকে আপনার শেখ হাসিনা তিনি দেখবেন বর্তমান খুব মানে ফুরফুরা মেজাজে আছে। কেন আছে? কারণ তিনি জানে যে তিনি বা তার সরকারকে যেভাবে পতন ঘটাইছে, একদিন না একদিন সেটা বিচার অবশ্যই হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসাতে সেই বিচারের আপনার প্রক্রিয়াটা আরো অনেক লক্ষ কোটি গুণ সহজ হয়ে গেছে। মানে যদি এইভাবে বলি যে শেখ হাসিনার লাখ ফেভার করছে, আল্লাহর অশেষ একটা রহমত ছিল ভাই আওয়ামী লীগের প্রতি। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন 3 দিক থেকে ফেসে গিয়েছে, 3 দিক থেকে গোল গোল করে ফেসে গিয়েছে। সোজা যুক্ত গাইস, এতক্ষণ দেখলেন খবরের শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। ইতিমধ্যে আজকের খবরের শিরোনাম দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে খবরের কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। এই বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকারের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনি কি এগুলা চোখে দেখেন না? আপনি কি এগুলা দেখেন না? যেখানে সাংবাদিক ইলিয়াস মানে তার যে সিন্ডিকেট মানে হয়তোবা ভাগ টাক পায় নাই, এর জন্য হয়তোবা তিনি এই গোপন তথ্যটা ফাঁস করে দিছে। তাহলে বাংলাদেশের পুলিশ প্রশাসন তারা আসলে কি করতেছে? বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার তিনি আসলে কি করতেছে বলেন তো? আপনি তো বলছেন যে আপনি এই জাতির দায়িত্ব নিলেন, আপনি এই জাতির সমস্ত কিছু আর নিলেন, দায়ভার নিলেন। তাহলে কোথায় আপনার সেই দায়ভার বলেন তো? কোথায় আপনার সেই কর্তব্য? আপনি যে জাতিকে ওয়াদা করছেন যে আপনি জাতির দায়িত্ব নিলেন, ওয়াদা করছেন, আপনি আপনার ওয়াদাটা পালন করেন। এখন পালন করেন। দেখেন হাজার হাজার কোটি টাকা, শত মনে করেন লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা তারা প্রতিনিয়ত হাতিয়ে নিচ্ছে। এক একজন আপনার বড় বড় বাড়ি, গাড়ি, নারী সবই তো তারা মনে করেন লুটপাট করে নিচ্ছে না? এক একজনের বিয়ার মনে করেন আপনার মানে হিরিক লেগে গেছে, মনে করেন কে কবে মনে করেন বিয়া করবে। হ্যাঁ, বোঝেন আপনি? এদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে। এত কোটি কোটি টাকা কোথায় পায় সমন্বয়ক হাসনাত, সার্জিস, এই উপদেষ্টা আসিফ মাহমুদ, এখন চলাফেরার স্টাইল দেখছেন?
শরীরটা জলে রে ভাই, শরীরটা জলে। যেই সাধারণ শিক্ষার্থীদের জানের বিনিময়ে তারা আন্দোলন করে এখন উপদেষ্টা হইছে, হ্যাঁ, মান্দার পোলারা এখন উপদেষ্টা হইয়া তারা কি কোটি কোটি টাকা মনে কর হাতাই নিচ্ছে। আর যেখানে নাকি এই সাধারণ শিক্ষার্থীদের বাইরের সেন্টিমেন্ট নিয়ে খেলা তাদের পুরো জিন্দেগি যৌবন জাত সবকিছু ধ্বংস কইরা নিজেরা প্রতিনিয়ত বাসর করব আর আপনাদেরকে মনে করেন বাস দিব। তাই বলবো আর বাস খাওয়ার আগে এদেরকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। আর আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার, আপনাকেও এটার মুখোমুখি হতে হবে। কারণ যেখানে সাংবাদিক ইলিয়াস তার নিজের দলের এত বড় একটা গোপন তথ্য ফাঁস করলো, অবশ্যই আপনাকে এটার জন্য শক্ত হাতে এদেরকে দমন করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে। এদের সমস্ত ব্যাংক ব্যালেন্স, 14 গোষ্ঠীর ব্যাংক ব্যালেন্স আপনাকে তদন্ত করতে হবে। যাই হোক দর্শক বন্ধুরা, আমি আর বেশি কিছু বলতে চাই না, শুধু একটা কথাই বলতে চাই, বর্তমান এরা নিজেরাই দেখবেন নিজেদের মুখোশ উন্মোচন করবে প্রতিনিয়ত। দেখবেন কে কত কোটি টাকা মনে করেন মেরে খাচ্ছে। যখন নাকি ভাগ পাবে না সমান পরিমাণে, তখনই দেখবেন একে অপরের মুখোশ টেনে মনে করেন ছিঁড়বে, টেনে ছিঁড়বে। দেখতে বিএনপির বিরুদ্ধে ডক্টর ইউনূস সরকারের তৃণমূল পর্যায়ে বিশেষ করে অনেক বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে, যেটা বিএনপির জন্য অশনি সংকেত। মারাত্মক অনেক ঘটনা ঘটে যাচ্ছে। এরকম একটা ঘটনার কেস স্টাডি করব দর্শক। খুব দ্রুত বিএনপির দিন শেষ হয়ে যাচ্ছে, বিএনপি হতাশ হয়ে পড়বে। এক কথায় যদি বলি, এমন ঘটনা ঘটছে ডক্টর ইউনূস সরকারের সাথে বিএনপি তৃণমূল পর্যায়ে শুরু হয়েছে, কেন্দ্রে এখন পর্যন্ত শুরু হয়নি। কেন্দ্রেও এই ঐকমত্য কমিশনের চিঠির সাথে বিএনপি চোর পুলিশ খেলছে, এটা এক ধরনের বিষয়। কিন্তু সরাসরি বিএনপি নেতারা সরকারের পিটানি খাবে, মার খাবে, গ্রেপ্তার হবে, এই ঘটনা কিন্তু শুরু হয়ে গেছে। জুনের পর দেখবেন এটা মারাত্মক আকার ধারণ করবে। আপনার পত্রিকার পাতা খুললেই দেখবেন যে ছাত্রদল নেতা গ্রেপ্তার, যুবদল নেতা গ্রেপ্তার, পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে ছাত্রদল নেতা মার খেলেন, হ্যান্ডকাপ পরিয়ে কলার ধরে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। এই দৃশ্যগুলো আজ থেকে 1 মাস আগে অসম্ভব ছিল। বরং কোনো বিষয় যদি পুলিশের সাথে দর কষাকষি করতে ছাত্রদল, বিএনপি, যুবদল, যেহেতু পুলিশ সেটা মেনে নিত, প্রভাব বিস্তার করতে পারত, ধমক দিত, হয়ে যেত। কিন্তু এখন পুলিশ শোনে না, মানে না। এখন বেশি চালাকি করতে গেলে তাকে ধরে, তাকে গ্রেপ্তার করে। বেশি চালাকি করতে গেলে তাকে ধরে নিয়ে আচ্ছা মতো পিটায়, যদিও পিটানো আমি সমর্থন করি না। এক ইউনিয়ন ছাত্রদল প্রেসিডেন্টকে দেখেছেন না, কি পিটানি পিটিয়েছে? কিছু হয়েছে? বরং উল্টো ছাত্রদল তাকে বহিষ্কার করেছে, পরে মায়া কান্না দেখিয়েছে, কিন্তু ওই পুলিশের কিছুই হয়নি। এভাবে যা ঘটছে, তৃণমূল পর্যায়ের বিএনপির বড় বড় নেতারা, উপজেলা থানা পর্যায়ের নেতারাও এখন বিএনপির পুলিশের বা ডক্টর ইউনূস সরকারের মার খাওয়া শুরু করেছে। আকাম করলে আর কত ছাড় পাবেন ভাই? আপনি চাঁদাবাজি করবেন, লুটপাট করবেন, নারী নির্যাতন করবেন, ধর্ষণ করবেন, ডাকাতি করতে যে ধরা পড়বেন, আবার পুলিশ আপনাকে ধরতে পারবেন, আর কত ছাড় চান? এই স্বাধীন বাংলাদেশে, এই ফেসিবাদ উত্তর বাংলাদেশে আপনি আর কত এক্সাম্পশন চান, ইমিউনিটিস চান? এটা হতে পারে না। কি ঘটেছে দর্শক দেখেন, উপজেলা বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলা, গ্রেপ্তার 5। এখন থানায় হামলা ঘটনাটা কেন ঘটেছে? হামলা যে হয়েছে এটা পরে আসে। এর মানে বিএনপির কথা পুলিশ শোনে না বলেই তো হামলা করেছে। বিএনপি নেতার, উপজেলা বিএনপি সভাপতির ফোনে যদি কোনো কাজ হতো তাহলে তার থানায় হামলা করতে যাওয়ার কোনো প্রয়োজন হতো না। উপজেলা বিএনপির সভাপতিকে পুলিশ গোনে না বলেই ক্ষিপ্ত হয়ে হামলা করতে গিয়েছে। বিষয় এটা। এর মানে বিএনপির কথা অগ্রাহ্য করা শুরু হয়েছে। এটা একটা ঘটনা। তৃণমূল পর্যায়ে, থানা পর্যায়ে এক সময় ছিল, আজ থেকে 1-1.5 মাস আগেও বিএনপির থানা সভাপতি বলেছে মানে ওটা মন্ত্রীর হুকুমের মতো, ওটা মানতেই হবে, এর উপরে কোনো কথা আছে, এরকমই চলতো। কিন্তু এখন সেই যুগ নেই। বিভিন্ন জায়গা আছে, এটা জুন মাসের পর শূন্যের কোঠায় নামবে। এই জন্য উপজেলা বিএনপি সভাপতি বা উপজেলা বিএনপির নেতা ক্ষুব্ধ হয়ে হামলা করতে যান। হামলা করতে যাওয়ার পরে আবার ঘটে আর এক ঘটনা,
অনেক এরকম ওসির সাথে বা কনস্টেবলের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে থানার মধ্যেই গ্রেপ্তার হয়েছে, এরকম অনেক ঘটনা ঘটেছে নরসিংদীতে বিভিন্ন জায়গায়। এখন উপজেলা বিএনপি যে হামলা করেছে তাদেরকে এখন পুলিশ খুঁজে খুঁজে ধরছে, কলার ধরে নিয়ে আসছে, এরকম অবস্থা আমরা দেখতে পাচ্ছি। চাঁদাবাজির মামলা নেয়ায়, দেখেন চাঁদাবাজির মামলা নেওয়া যাবে না, এই হচ্ছে বিএনপির অবস্থান। নেওয়ায় জয়পুরহাটে ক্ষেততাল থানায় হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে 2 জন পুলিশ সদস্য সহ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই থানায় হামলা মানেই রাষ্ট্রের উপর হামলা, ডক্টর ইউনূসের উপর হামলা। ডক্টর ইউনূস কি আঙ্গুল চুষবে? না, উচিত শিক্ষা দিবে। গত মঙ্গলবার থানা চত্বরে ইফতার আগে ঘটনা ঘটে। জানা যায় ক্ষেতলাল উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থের নেতৃত্বে হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে। এ কারণে থানায় পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলায় থানা হামলা ও পুলিশকে আহত করে, অন্যটি চাঁদাবাজির মামলা। চাঁদাবাজির মামলা ঠেকাতে যে এখন ডাবল মামলা, যারা ঠেকাতে চেয়েছে এখন তারাও আসামি। এরকম সামনে দেখবেন যে বিএনপির জেলা সভাপতিরাও গ্রেপ্তার হবে। এরপরে বেশি চালাকি করলে, জরুরি অবস্থা আসলে কেন্দ্রীয় নেতারাও গ্রেপ্তার হবে। জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব জানান, থানায় হামলা ও পুলিশকে আহত করার মামলায় 5 জনকে আসামি করা হয়েছে। মানে এত সহজ নয়, এত সহজে ছাড় দেওয়া যাবে না। রাষ্ট্রের অস্তিত্বের উপর হামলা মেনে নেওয়া যায় না। গ্রেপ্তার 5 জন হলেন দেলোয়ার হোসেন ওরফে বাবু 47, মোহাম্মদ বিপ্লব হোসেন 24, মোহাম্মদ ফারুক হোসেন 32, উজ্জ্বল চৌধুরী, সজীব 28, এরা সবাই বিএনপির বড় বড় নেতা। আহতরা হলেন ক্ষেতলাল থানার পুলিশ কনস্টেবল কাজী জাফর ও সুমন মিয়া, ক্ষেতলাল পৌরসভা এলাকার শাখারগঞ্জ গ্রামের তোফাজ্জল হোসেন, একই গ্রামের আমিরুল ইসলাম, বগুড়া শাহজাহানপুর রফিক হোসেন ও আব্দুল মোমেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, 7 বছর আগে বগুড়া শাহজাহানপুর এলাকায় তোফাজ্জল হোসেন ক্ষেতলালের মিজানুর রহমানের কাছে জমি কেনেন। ওই জমি মঙ্গলবার ক্ষেতলাল সাব রেজিস্ট্রি কার্যালয়ে দলিল আবেদন সম্পাদন করতে আসেন। এই সময় উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থ সহ বিএনপির কয়েকজন নেতাকর্মী সেখানে গিয়ে জমির ক্রেতার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। দেখেন, উপজেলা বিএনপির পোস্টেড লিডাররা চাঁদা দাবি করেন। এতে জমির ক্রেতা তাদের চাঁদা দিতে অপারগতা জানান। তখন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থ ও তার লোকজন দলিল সম্পাদন করতে দেবেন না বলে তারা জানিয়ে দেন। তিনি তোফাজ্জলের স্বজনদের সঙ্গে বিএনপি নেতাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বিএনপি নেতা মেহেদী আশিক ও তার লোকজন তোফাজ্জলের আত্মীয়দের বেধড়ক মারপিট করে জখম করে। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশ গুরুতর আহত তোফাজ্জলকে সেখান থেকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ জানায়, এই ঘটনায় তোফাজ্জলের স্ত্রী জয়নব বেগম থানায় একটি চাঁদাবাজি মামলা করতে যান। এ খবর পেয়ে ইফতার আগে মুহূর্তে বিএনপি নেতা মেহেদী আশিক তার দলবল নিয়ে থানায় গিয়ে হামলা করেন। চিন্তা করেন, এমনি তো পিটিয়েছে, আবার থানায় গিয়েছে মামলা করতে, সেখানেও যেই পিটায়, আবার পুলিশকে সহ পিটায়। এরপর এখন বুঝেন মজা, এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো সামনে আরো জোরালো হবে এবং সরকার এ কারণে কঠোর হতে, পুলিশের ইমেজ, এটা রাষ্ট্রের অস্তিত্বের সাথে সম্পর্ক। রাষ্ট্র ফাংশন করতে হলে এই ধরনের অপরাধীদেরকে ধরতে হয়, পেটাতে হবে। সেনাবাহিনী, যৌথ বাহিনী, ডিবি পুলিশ দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এরপর ওই বিএনপি ওই পান্ডারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে 3 জন, পরে 2 জনকে গ্রেপ্তার করে, আরো অনেকে গ্রেপ্তার হবে। প্রত্যক্ষদর্শীরা বলেন, ওই ঘটনায় উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থ ছাড়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ছিলেন। চিন্তা করছেন, সভাপতি সাধারণ সম্পাদক টাইপের লোক ছিলেন। ঘটনার সময় তাকে আটক করা হয়েছিল, পরে তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তো বিএনপির সেক্রেটারি এই পরিচয় ছেড়ে দেওয়া হয়, জুন মাসের পর আর এটা ছেড়ে দেওয়া হবে না। থানা সেক্রেটারি, থানা সভাপতি, জেলা সভাপতি, এরপর কেন্দ্রীয় নেতারাও এরকম পুলিশের ঠ্যাঙানি খাবেন। এটা হাসিনা পুলিশ না, কোনো অন্যায়কারীকে ছেড়ে দেওয়া হবে না। আবু বকর সিদ্দিক বলেন, তিনি হামলার সঙ্গে জড়িত নন, তিনি লোকজনকে নিবৃত্ত করতে থানায় গিয়ে, এখন তো বলবেনই। এখন বিএনপি তাদের পদ পদবি নিয়ে কি সিদ্ধান্ত নেয় সেটা দেখার বিষয়। আর এরপরে ফোন বন্ধ করে পালিয়েছেন, সাংবাদিকরা খুঁজে পায় না, এটা আমরা জেনেছি। এই বিষয়ে ক্ষেতলাল উপজেলা বিএনপি সভাপতি বলেন, আমার বাসা থেকে উপজেলা সদর অনেক দূরে, আমি ঘটনা শুনেছি, যদি কেউ দলের অপরাধ করে থাকে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। এমনি অলরেডি বিএনপি এখানে পিছু হটেছে। ওই যারা এই ঘটনা ঘটিয়েছে তারা তো গ্রেপ্তার হবে, বিএনপি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবে।
ওসি বলেন ওই থানার, বিএনপি নেতৃত্বে প্রায় শতাধিক লোকজন এসে থানায় হামলা করে, পুলিশকে বেধড়ক মারপিট করে। এখন বিএনপির লোকজন এসে থানায় হামলা করে, পুলিশকে মারপিট করে, পুলিশকে আঙ্গুল চুইবে? ডক্টর ইউনূসকে এগুলো জানেন না? স্বরাষ্ট্র উপদেষ্টা এগুলো জানেন না? তো পুলিশ ছাড়া কি সরকার চলতে পারে? চলতে পারে না। তো সামনে এগুলোর পরিণতি কতটা ভয়াবহ হবে বিএনপির জন্য আশা করি আপনারা বুঝতে পারছেন দর্শক। তৃণমূল পর্যায়ে এই ঘটনা বাড়তে থাকবে, এক পর্যায়ে কেন্দ্রীয় নেতারা বিএনপির এরকম পিটানো হবে, আর বিএনপি বলবে যে আমরা ঈদের পর আন্দোলন করব, আর সেই ঈদ কবে সেটা পরের। জনাব মির্জা আব্বাস বিএনপির খুবই পাওয়ারফুল একজন সদস্য। এটা মানে শুধু তিনি স্থায়ী কমিটির সদস্য তা না, তার যথেষ্ট প্রভাব আছে দলে, আমরা এভাবেই জানি। তার একটা বক্তব্য নিয়ে আমরা তর্ক বিতর্ক করছি সংস্কার প্রসঙ্গে। ওনার বক্তব্যটা একটু পড়ি এবং সেটা নিয়ে আমি আমার থেকে একটু বলতে চাই। জনাব মির্জা আব্বাস একটা ইফতার পার্টিতে গিয়ে বলছেন ওদের কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না, সংস্কার যদি করেন আমরা কারেকশন করব। বিএনপি সেই কারেকশন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলেমিশে ঠিক করে তা জাতির কাছে তুলে ধরবে। ওই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী যারা এই দেশের নাগরিক পর্যন্ত নয় তাদের দিয়ে আপনারা সংস্কার করবেন, এটা আমরা মেনে নেব না। তিনি বলছেন আমরা চাই নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু সংস্কার করে নির্বাচন দিন, নির্বাচনের পরে যেই ক্ষমতায় আসুক তাকে আমরা সালাম দিয়ে মেনে নেব, কোনো অনির্বাচিত সরকারের ব্যক্তির কোনো কথা আমরা মেনে নেব না। নির্বাচনের সংস্কার করতে বলছেন এবং বাকিটা তারা করবেন সেরকম বলছেন। তারপরে উনি বলছেন নির্বাচন নিয়ে অনেকের অনেক মন্তব্য আছে, সেটা নিয়ে যাতে কনফিউশন না হয় সেটার ব্যাপারে সতর্ক থাকতে তিনি বলছেন। খুবই টাফ একটা মন্তব্য, এবং এই মন্তব্য মানে আমি এই জায়গাটা আবার একটু পড়ি। তথাকথিত বুদ্ধিজীবী যারা এদেশের নাগরিক পর্যন্ত নয় তাদের দিয়ে আপনারা সংস্কার করবেন, এটা আমরা মেনে নেব না, একদম খুব স্পষ্টভাবে বলছেন। সংস্কার প্রসঙ্গে যে ডিবেটটা তার বক্তব্য ঘিরে আসছে সেটা হলো তার এই বক্তব্যকে আমরা কিভাবে নেব। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে তিনি দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য, কিন্তু সংস্কার প্রসঙ্গে দলের প্রধান, এখন ডিফ্যাক্টো প্রধান জনাব তারেক রহমান যা বলছেন তিনি তার অবস্থান ক্লিয়ার করেছেন, তার বক্তব্য নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই মনে হয় এক ধরনের। কিন্তু আমি এটাকে খুব এত সহজভাবে এত মানে সাধারণভাবে দেখতে প্রস্তুত নই। কারণ হচ্ছে তার এই বক্তব্য যদি আমরা গুরুত্ব নাই দিতে হয় স্থায়ী কমিটির একজন সদস্য, তাহলে যে আমরা এতদিন ধরে একটা ডিবেট করছি, আমাদের প্রধান উপদেষ্টা তো নির্বাচন কবে হবে সেটা নিয়ে ক্লিয়ার মন্তব্য দিয়ে দিয়েছেন, একদম ক্লিয়ার প্রথম দিন থেকেই। একটু অবশ্য রিসেন্টলিতে কিছু ফ্লাকচুয়েশন দেখা যাচ্ছে, সেটা নিয়েও কথা বলতে চাই, কিন্তু উনি রিপিটেডলি যখন বলছেন অল্প সংস্কার হলে ডিসেম্বর, না হলে পরে জুনের মধ্যে হবে, তখন যখন কোনো উপদেষ্টার ভিন্ন ধরনের মন্তব্য এসছে আমরা তো সেটাকে নিয়ে আমরা সেটাকে ক্রিটিক করেছি। কারণ একটা উপদেষ্টা পরিষদের সদস্য একজনও যখন প্রধান উপদেষ্টার বাইরে গিয়ে মন্তব্য করেন সেটাকে হালকাভাবে দেখার কিছু নেই। জনাব মির্জা আব্বাস খুব ছোট পদের মানুষ নন, সবচেয়ে সর্বোচ্চ নীতি নির্ধারণের যে জায়গা স্ট্যান্ডিং কমিটি সেটার মেম্বার, তিনি বলছেন সেটাকে গুরুত্ব দিতে হবে। তিনি এমপি নির্বাচন করেন, তিনি মন্ত্রী হবারও সম্ভাবনা আছে, আমি জানি না, উনি অনেক আগে বহু বছর আগেও মন্ত্রী হয়েছেন, ঢাকার মেয়র হয়েছেন। সো হি ইজ আ ভেরি পাওয়ারফুল পারসন, কোনো সন্দেহ নেই। সুতরাং তার এই মন্তব্যকে সিরিয়াসলি নিতে হবে আসলে, এবং দলকে এই ব্যাপারগুলোকে কেয়ারফুলি ডিল করতে হবে। আমরা কি ধরনের সংস্কার নেব না নেব, কতটুকু না নেব, এটা নিয়ে বিএনপির একটা স্ট্যান্স আছে, এটা সত্যিই আছে। এবং এখন পর্যন্ত সরকারের দিক থেকে তো বলা হয়নি যে তারা জোর করে কোনো রকম কোনো সংস্কার চাপিয়ে দেবেন। আমি প্রধান উপদেষ্টাকে বারবার বলতে শুনেছি উনি কনসেনসাসের মাধ্যমে করবেন। নট অনলি দ্যাট, ডেইলি স্টারের সম্পাদকের সাথে একটা ইন্টারভিউতে তিনি নিজেদেরকে ফ্যাসিলিটেটর বলেছেন, ক্লিয়ারলি বলেছেন। এবং সেটা যদি হয়ে থাকে, আমি জনাব তারেক রহমানের সর্বশেষ যে অবস্থানটা দেখবো যে দলের বিএনপির যে যৌথ সভাটা হয়েছিল সেখানে উনি আগেও বলেছিলেন এখানেও বলেছিলেন যে 31 দফাই শেষ নয়, এর বাইরেও সংস্কার নিয়ে তারা ভাবতে প্রস্তুত আছেন, সংস্কার প্রয়োজন হলে আরো কিছু যোগ বিয়োগ সংশোধন এগুলো তারা করবেন।
এটা তো ফ্যাক্ট। 5 অগস্টের আগে বিএনপি যেভাবে সংস্কারকে দেখেছে, 31 দফা নিশ্চিতভাবে একটা সংস্কারের জায়গা, কিন্তু এটা নিয়ে আমার ব্যক্তিগত টেকও আমি বলেছি বেশ কিছু ক্ষেত্রে এক ধরনের অ্যাম্বিগুইটি আছে, অস্পষ্টতা আছে, তাদেরকে সেটা ভাবতে হবে। এবং 5 অগস্টের পর মানুষের এক্সপেকটেশনের জায়গাও পাল্টেছে। একটা সরকারকে যখন প্রচুর মূল্য দিয়ে, একটা রেজিমকে রক্ত দিয়ে, মাসুল দিয়ে, এর মধ্যে বিএনপিরও প্রচুর প্রচুর অ্যাক্টিভিস্ট আছে, এটা জুলাই অগস্টে তো বটেই, এর আগেও দীর্ঘ হিস্ট্রি আছে। সো এই জায়গায় দাঁড়িয়ে সংস্কারকে আগের জায়গায় দেখাও ঠিক হবে না। আমি তো দেখছি যে সর্বোচ্চ নেতৃত্ব সেটা দেখছেন। যারা মির্জা আব্বাসের এই ধরনের বক্তব্য দেওয়াটা আসলে সংস্কার নিয়ে কনফিউশন তৈরি করবে। আমরা এটা মানি বা বুঝি, যেটা আমি সবসময় বলেছি, দেশের আপামর জনসাধারণ সংস্কার ব্যাপারটা যে খুব বোঝে, নট নেসেসারিলি। যে মানুষের দিন মানে নুন আনতে পান্তা ফুরায়, যে মানুষ এখনো টিসিবি ট্রাকের পেছনে লাইন পাওয়ার জন্য দৌড়ায়, এরকম একটা ভিডিও রিসেন্টলি আমরা দেখেছি, যে ঘন্টার পর ঘন্টা লাইন দেয় 200-300 টাকা কম দামে পণ্য পাবে বলে। তার কাছে সংস্কার হয়তো খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু একই সাথে এটাও খুব জরুরি ব্যাপার। সংস্কার যদি হয়, যতগুলো সংস্কারের আলাপ আসছে সেগুলো সবচেয়ে প্রান্তিক মানুষটার জীবনটাকেও সুন্দর করে তুলবে, ভালো করে তুলবে। তো সেই জায়গাটা তাদের বিবেচনায় রাখতে হবে। আর বিএনপি যেহেতু একটা রাজনৈতিক দল, তাকে একটা কথা বুঝতে হবে, আরবান এডুকেটেড মিডল ক্লাস, শিক্ষিত শহুরে যে মধ্যবিত্ত শ্রেণী আছে, তাদের একটা বড় অংশের কাছে সংস্কারের আলাপটা গ্রাউন্ড পেয়েছে, ট্র্যাকশন পেয়েছে। সুতরাং তাদের ব্যাপারেও তাদের ভাবতে হবে, কারণ দিনের শেষে সমাজে এজেন্ডা সেটিং এবং অপিনিয়ন মেকিং মূলত এই মানুষগুলোর হাত দিয়ে হয়। সুতরাং বিএনপির কোনো সিগনিফিক্যান্ট নেতা যখন সংস্কার সম্পর্কে এই ধরনের বিদ্রুপ বা খুব বেশি স্ট্রং অ্যাটিটিউড দেখান, সেটা দল হিসাবে বিএনপির অবস্থানে সমস্যা তৈরি করবে আমি মনে করি। সুতরাং এটাকে এটা বলে পার পাওয়া যাবে না, এবং আমার মনে হয় বিএনপির জায়গা থেকে তাদের কেন্দ্রীয়ভাবে একটা সিদ্ধান্ত, কোন কোন ইস্যুতে তারা কি ধরনের বক্তব্য দেবেন, বিএনপির একটা স্পেসিফিক লাইন আছে, সেটা মতো করেই সেটা হওয়া দরকার। আমি পুরো পড়িনি এর মধ্যে জনাব মির্জা আব্বাস মানে করলেও কি হবে, এটার বিরুদ্ধেও খুব টাফ কিছু কথা বলেছেন। যদি আমরা নিশ্চয়ই এটা জানি, সংবিধান সংশোধন জাতীয় জিনিসগুলো করতে হলে, সেটা মূল সংবিধান হোক বা অন্যান্য কমিশনও যে সংবিধান আর যে অংশগুলো সংশোধন করতে বলছে, সেটার জন্য পার্লামেন্ট লাগবে। কিন্তু আইনের পরিবর্তনের মাধ্যমে যে সংস্কার সম্ভব, সেটা চাইলে অধ্যাদেশ বা অর্ডিন্যান্সের মাধ্যমেই করা যায়। সুতরাং অন্তত এই সরকার থাকাকালীন সেটা হতে পারে, কিন্তু এই সরকার এমন কিছু করবে তা তো বলেনি। সুতরাং সংস্কার শব্দটার সাথে মানে বিএনপি তার জায়গা জানাক, তার অবস্থান জানাক, এবং 31 দফার বহু কিছু সংস্কার আছে যেগুলো প্রপোজ সংস্কারের সাথে অ্যালাইন্ড হয়, সেই জায়গা থেকে কিছুটা সরে এসে কিছু ছাড় দিয়ে আরো বেশি কিছু করুক। কিন্তু সংস্কার প্রশ্নে খুব টাফ মন্তব্য, ওই যে বললাম, অন্তত ওই শ্রেণীটাকে কেউ কেউ মনে করেন যে ভোটের কত পার্সেন্টেজ হবে, ইটস নট দ্যাট হাই, আই অ্যাগ্রি। কিন্তু যে বললাম, এই শ্রেণীটা এজেন্ডা সেট করে, এই শ্রেণীটা অপিনিয়ন বিল্ড করে। সুতরাং বিএনপির সতর্ক থাকতে হবে, তার এত উচ্চ পর্যায়ের নেতারা এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকা উচিত, এবং তত না থাকলে অন্তত দলের সর্বোচ্চ পর্যায়ে থেকে আমরা যখন গলা ধাক্কা দিয়ে ডক্টর ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে নতুনভাবে নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চাচ্ছি, তখন ইউনূসকে হাতছানি দিয়ে ডাকছে জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য। ডক্টর ইউনূস হচ্ছেন আগামী জাতিসংঘের মহাসচিব। জাতিসংঘের মহাসচিব হওয়াবেন যে এই বিষয়টা কিছুটা পরিষ্কার হয়েছে এবারের জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশের 4 দিনের সফরে। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের মতন একটি ছোট্ট দেশে 4 দিনের সফরে আসেন, এই ইতিহাস খুব কমই আছে। কিন্তু তারপরেও এই মানুষটি 4 দিন বাংলাদেশে অতিবাহিত করে গিয়েছেন। ডক্টর ইউনূসের পাশে উনি যেভাবে দাঁড়িয়েছেন, যেভাবে তারা রোহিঙ্গা ক্যাম্পে রোজা রেখে ইফতার করেছেন, সেই জায়গা থেকে অনেক কিছু ইঙ্গিত করে দুজনের যৌথ বক্তব্যে অনেক কিছু দেখিয়ে দিচ্ছে। বর্তমানে বাংলাদেশের পাশের দেশ মায়ানমারে রোহিঙ্গাদেরকে ফেরত দিয়ে সেখানে
আরাকান মুসলিম রাষ্ট্র গঠনের বিষয়ে যে ঐক্যমতে তারা পৌঁছেছেন এবং সেই রাষ্ট্র গঠনের জন্য একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পড়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে, এবং সেটা ওনার টেস্টিং দায়িত্বের মতো আমরা ধরে নিতে পারি যে আগামী জাতিসংঘের নির্বাচনটা কখন হবে, কখন নতুন মহাসচিবের দায়িত্বভার শুরু হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কেন কি কারণে বলছেন ডিসেম্বরে স্বল্পতম যদি আওয়ামী লীগের বিচার ছোট করে শেষ করেছি ডিসেম্বরে নির্বাচন হয়, তাহলে যদি সকল রাজনৈতিক দল ঐক্যমতে আসে যে তাদের বিচার কার্যক্রম স্বল্প হবে তাহলে ডিসেম্বরে নির্বাচন হবে, আর যদি সকল বিচার কার্যক্রম শেষ করতে হয় তাহলে আগামী বছর জুন মাসে নির্বাচন হবে। তাহলে জুন মাসে নির্বাচনের মাধ্যমে জুলাই অথবা অগাস্টের ভিতরে উনি পরিষ্কার হয়ে যাবেন বাংলাদেশ থেকে, ওনার দায়িত্ব ছেড়ে দিয়ে নতুন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে। কেন উনি 26 জুন মাস পর্যন্ত ম্যাক্সিমাম টার্গেট দিয়েছেন? উনি বাংলাদেশকে চালাবেন 26 জুন মাস পর্যন্ত, এরপরে বাংলাদেশের মানুষ ওনার পায়ে ধরে বসে থাকলেও উনি বাংলাদেশের আর কোনো প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি কোনো দায়িত্বই উনি পালন করবেন না। কারণ 26 সালে শুরু হবে জাতিসংঘের নতুন মহাসচিবের নির্বাচন, আর 27 সালের শুরুতে প্রথম দিন থেকে 2027 সালের জাতিসংঘের নতুন মহাসচিবের দায়িত্ব পালনের কার্য দিবস শুরু। তাই প্রিয় দর্শক, সময় আছে 2 বছরের চাইতেও আরো প্রায় 2.5 মাস কম। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সর্বোচ্চ আর 21.5 মাস ফ্রি দেখতে পাবো, তারপরে উনি জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করবেন। সেই নিউজটা আজকে আভ্যন্তরীণ হলেও কেটিভি 24 এর পক্ষ থেকে আমি দীপ্ততার সাথে শক্ত কোনো ইনফরমেশনের মাধ্যমেই আপনাদের সাথে শেয়ার করছি যে আগামী 26 সালে জাতিসংঘের মহাসচিবের বাছাই পর্ব এবং নির্বাচন পর্ব সম্পূর্ণ হবে এবং 27 সালের প্রথম দিন থেকে জাতিসংঘের নতুন মহাসচিবের দায়িত্ব পালন শুরু হবে। আর নতুন মহাসচিবটা এই বিশ্বের বুকে সবচাইতে বেশি সম্মানিত ব্যক্তির তালিকায় বর্তমান সময়ে যদি পৃথিবীতে আর কোনো ব্যক্তি এত সুনামের সাথে যেতে পেরেছেন কিনা সেটারও নজির খুব কম আছে, যাকে প্রায় বিশ্বের 200টা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট সম্মানজনক ডিগ্রি দিয়েছেন। বিশ্বের 200টা শিক্ষা প্রতিষ্ঠান, এর মাঝে ভারতের প্রায় 8-10টা বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে কিন্তু ইতিমধ্যে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে। আমেরিকার ম্যাক্সিমাম, ইউকের ম্যাক্সিমাম এবং পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশের ম্যাক্সিমাম এবং সাউথ আমেরিকা সহ আগামী কয়েকদিনের ভিতরে উনি চায়না যাচ্ছেন। চায়নাতে ওনাকে একটি বিশ্ববিদ্যালয় ডক্টরেট ডিগ্রিও প্রদান করবেন। প্রিয় দর্শক, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের নিয়ামত হিসাবে আমি বলবো, যতদিন রাষ্ট্রীয় ক্ষমতা আছে বাংলাদেশকে এমন একটি দেশ বানিয়ে দিয়ে যেতে চান উনি মহাসচিব হওয়ার পরে, যাতে করে বাংলাদেশে মহাসচিব হয়ে ফেরত আসবেন এবং উনি বাংলাদেশকে যাতে করে বুকে এমন জায়গায় লালন করতে পারেন যে উন্নত বিশ্বের দেশগুলোতে যাতে বুঝাতে পারেন যে বাংলাদেশ এখন আর সেই স্বৈরাচার সৌর শাসনের দেশ নয়, এখন গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র মানুষের দেশ। মানুষ 24 সালে মুক্ত করেছে স্বৈরাচার থেকে, আর বাংলাদেশে কোনোদিন স্বৈরাচার জন্ম নিবে না। সেই বিষয়টাকে উনি খুব বেশি গুরুত্ব দিচ্ছেন, কারণ হলো ওনার সর্বশেষ বাংলাদেশের এটাই দায়িত্ব পালন।
এরপরে আমরা আশা করেছিলাম যে কোনো একটি রাজনৈতিক দল ওনাকে রাষ্ট্রপতি করবে কিনা, বা রাষ্ট্রপতি করলে আমরা সমর্থন করব, সোশ্যাল অ্যাক্টিভিটিস আমরা যারা আছি তারা ওনাকে যেন রাষ্ট্রপতি করা হয়, সেই জন্য প্রয়োজনে আন্দোলন করব, প্রয়োজনে আমরা আবারও সোশ্যাল মিডিয়ায় ডিবেটেশনের ব্যবস্থা করব, ডিবেট করব, আমরা বিভিন্ন আলোচনা করব যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেন পরবর্তীতে যারাই সরকার গঠন করে তারা যেন রাষ্ট্রপতি করে বিশ্বের দরবারে বাংলাদেশকে উঠানোর জন্য চেষ্টা করা হয় এবং বাংলাদেশের মাথার তাজ হিসাবে উনি থাকবে। কিন্তু আজকে যখন নিউজটা আমি কনফার্ম হলাম যে জাতিসংঘের মহাসচিব হিসাবে ওনার নামটা বর্তমান সময়ে যেই 15টি দেশ ভোটিংয়ের মাধ্যমে জাতিসংঘের মহাসচিব হন তারই মাঝে ম্যাক্সিমাম দেশই ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে আছেন বলে আমার কাছে তথ্য এসেছে। আমি লাস্ট যিনি এখন মহাসচিব আছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী, উনাকে 15টি দেশের মধ্যে 13টি দেশই ভোট দিয়েছিলেন মহাসচিব হতে, আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে 15টি দেশের মধ্যে হয়তোবা 15টি দেশই ভোট দিবেন মহাসচিব হতে। এমন বেশি, এত বেশি ওনার প্রতি সারা বিশ্বের যে একটা আশার স্বপ্ন যে ডক্টর মোহাম্মদ ইউনূস পশ্চিমা বিশ্বের বিশ্ববিদ্যালয়ে তার লেখা বই পড়ানো হয়, পশ্চিমা বিশ্বের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডক্টরেট করা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের গবেষণা নিয়ে, তার চিন্তা চেতনা নিয়ে। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মহাসচিব হলে পৃথিবীকে পাল্টিয়ে দিতে পারবেন, পৃথিবীকে নতুন কিছু দিতে পারবেন। অর্থনীতি বর্তমান যে সিস্টেমে চলছে সেই অর্থনীতি পরিবর্তন করে মানুষের হাতের নাগারে প্রত্যেকটা তরুণ তরুণীকে, শিক্ষিত যুবক যুবতীকে ঘরে বসে চাঁদে যাওয়ার যেই গবেষণা সেটাও জানি করতে পারে, সেই গবেষণা করার মতো যোগ্য মানুষ বানাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের চাইতে কোনো বিজ্ঞ ব্যক্তি আছে বলে বর্তমান পৃথিবীর যারা এই জায়গায় নেওয়ার জন্য কাজ করে থাকেন, যারা জাতিসংঘের মহাসচিব নির্বাচনের জন্য কাজ করে থাকেন, তারা এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকেই শ্রেষ্ঠ বলে বিবেচনা করছেন। প্রিয় দর্শক, আজকের এই নিউজ থেকে আপনাদের মতামত জানবো, আপনারা কমেন্টস করে মতামত দিবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ভবিষ্যৎ যে তার জন্য সেই রাজমুকুটটি অপেক্ষা করছে সেই বিষয়ে আপনাদের মন্তব্য লিখবেন। কেটিভি 24-কে যারা ভালোবাসেন তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করেছেন, আর আপনারা একা সাবস্ক্রাইব করে বসে থাকলে হবে না, আমাদের 3 লক্ষের কাছাকাছি হচ্ছে সাবস্ক্রাইব মাত্র। তাই আপনারা বেশি বেশি যদি প্রতিদিন একজন করে সাবস্ক্রাইব করান যারা আমার ভিডিও দেখেন, তাহলে আমরা 500,000, কোনো একদিন আমরা মিলিয়ন সাবস্ক্রাইবার হতে পারবো। কেটিভি 24-কে নিশ্চয়ই আপনারা ভালোবাসেন বলে আমার কথাগুলো শুনেন এবং কমেন্টস লেখেন। আসসালামু আলাইকুম গাইস, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই আমাদের চ্যানেল থেকে নিমন্ত্রণ এবং ঈদ মোবারক, সে সাথে রমজান মোবারক তো থাকতেছে আপনাদের। তো বন্ধুরা, আমাদের ফুল ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, কারণ আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য আজীবন খোলা রাখছি আমরা। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি নিয়ে যদি আপনাদের মনের মাঝে কারো কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওতে আমাদের কোনো নিজস্ব কথা বলা হয় না, যা কিছু দেখেন যা কিছু শুনেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করেই দেওয়া হয়। ধন্যবাদ।